আসসালামু আলাইকুম। এমআর এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে আমি মামুন আজ আপনাদের আবুল খায়ের সজীবের মন উপন্যাসের ভালো আছি পর্ব ৩ পড়ে শোনাচ্ছি। যখন বিশ্ববিদ্যালয় হলে থাকতাম তখন সন্ধ্যা শুরু হতো রাত ১২টা থেকে, আর রাতের শুরু ২টার পর। আর নিশাচর আমাদের রাত শুরু হতো ভোর ৫টা-৬টা থেকে। তারপর ঘুমের মাঝেই ক্লাস করতাম আমরা। প্রায়ই ক্লাস মিস হতো আমাদের। যখন ঘুম ভাঙতো ততক্ষণে বেলা ১২টা। ক্লাসের আর কিছুই অবশিষ্ট নেই ততক্ষণে। আজ সেই বন্ধুর আড্ডা, সেই ক্লাসরুম। আধো ঘুমে শোনা লেকচার, বেরসিক প্র্যাকটিক্যাল খাতা, কোনো কিছুই কাছে নেই, শুধু আছে স্মৃতি। ভার্সিটি শেষ করে কে কোথায় আছি ভালো মতো জানিও না। হয়তো সবাই বদলে গেছি, সময়ও বদলে গেছে। হয়তো কেউ এখন খুব তাড়াতাড়ি ঘুমাও, হয়তো এখনো কেউ আগের মতোই। কেউ হয়তো বিয়ে করে দিব্যি সংসারে ব্যস্ত, কেউ হয়তো কোনো এক মাল্টিন্যাশনাল কোম্পানির বড় একটা চেয়ার দখল করেছে, কারো হয়তো বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, কেউ আবার হয়তো বাবা ডাক শোনার অপেক্ষায় দিন গুনছে। কেউ হয়তো মার্সিডিজে চড়ছে, আবার কারো সঙ্গী হয়তো হয়েছে ফুটপাত, কারো চোখে হয়তো সুখের ঘুম, আবার কারো চোখে আর ঘুমই আসে না। কারো পাতে ওঠে চিকেন ফ্রাই, আর কেউ বা এখনো পান্তা ভাতেই সুখ খোঁজে। সবাই হয়তো বদলে গেছে, আমিও বদলে গেছি। আগের মতো সারা রাত জাগা হয় না এখন। বেলা করে ঘুম থেকে উঠি না। রুটিন মতো ১২টা-৭টার রাত আমার। ভার্সিটিতে থাকতে আমাকে প্রায় মনে করে বলতে হতো শেষ কবে সকালের নাস্তা করেছি, আর তার আজ কোনোদিন নাস্তা করা হয়নি শেষ ১ বছরে, তা মনে করে বলতে হবে। এই বদলের ক্রেডিট কিন্তু আমার নয়, পুরোটাই আমার বালিকা বউ অবনীর। তাকে মাঝে মাঝে দুষ্টুমি করে অ্যালার্ম ঘড়ি বলে ডাকি আমি। ঠিক রাত ১২টায় ঘুমোতে যাও আর ৭টায় ওঠো। ক্যাডেট কলেজের ছেলেপুলেরাও বোধহয় এমন কড়া নিয়মে চলে না। অবশ্যই মার্শাল আইনে আমারই লাভ হয়, যথাসময়ে অফিসে যেতে পারি। ৩ মাস হলো চাকরিতে পেয়েছি। নিজেকে এখনো ভার্সিটির ছাত্র ভাবলে টানাপোড়েনের সংসারে পত্রিকার প্রুফ রিডারের চাকরিটা পরদিনই যে চলে যেত সেটা হলপ করে বলা যায়। প্রতিদিন সকালে অবনী আসে অ্যালার্ম ঘড়ি হয়ে, কাপ পিরিচের টুংটাং আওয়াজ করে। আমার জড়তা কাটে তার বিরক্তি ভরা মুখ দেখে। কখনো তেড়ে আসে কথার ঝড়। এত বেলা করে মানুষ ঘুমায় নাকি? মাথার চুলগুলো টেনে ধরে আমার। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠি। আমার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে চলে যেতে যেতে অবনী বলে, এবার ওঠো, আমাকে উদ্ধার করো। আবার কোনো কোনো দিন অবনী এসে আমার বিছানার পাশে বসে বেশ কিছুক্ষণ আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। আমি বুঝি, কিন্তু কিছু বলি না। অবনীর শাসন আমার ভালো লাগে। এই শাসনের খিদেটা আমার প্রবল। আমিও মাঝে মাঝে ঘুমন্ত অবনীকে দেখি লুকিয়ে লুকিয়ে। ঘুমন্ত মানুষের মুখ নিষ্পাপ হয়। নিষ্পাপ অবনীকে দেখতে আমার খুব ভালো লাগে। আমি অভিভূত হয়ে তাকে দেখতে থাকি আর মুগ্ধ হতেই থাকি। ঘটনার সাথে সামঞ্জস্য না থাকলেও আমার মনে হেমন্ত মুখোপাধ্যায়ের গান বাজে। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনি কিনি রিনি রিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। অবনী মাঝে মাঝে টের পেয়ে যায়। মাদকতায় কণ্ঠে আমাকে বলে, কি দেখছো এমন করে? আমি কোনো উত্তর দেই না। আমার কাছে কোনো উত্তর নেই এই প্রশ্নের। আমি কেবল ফেল ফেল তাকিয়ে থাকি। অবনী তন্দ্রাচ্ছন্ন চোখে মিষ্টি এসে আমার করাতল ছুঁয়ে দেয়। আমি ঘুমিয়ে পড়ি অবনীর কোলে, ঠিক তেমন করে
যেমন ছোট্ট শিশু ঘুমায় মায়ের কোলে পরম আনন্দে। সকালে আমার ঘুম ভাঙে অবনী নামক অ্যালার্ম ঘড়ির শব্দে। কিন্তু আজ যখন ঘুম ভাঙলো ততক্ষণে ঘড়ির কাঁটা 8টা 30। অবাক হলাম আমি। পাশ ফিরে দেখলাম অবনী নেই, কিন্তু সেটা ভাবনায় এলো না খুব একটা। তড়িঘড়ি করে ব্রাশে পেস্ট, কাঁধে গামছা নিয়ে ছুটে চললাম বাথরুমে। ব্রাশ করতে করতে অবনীর কথা মনে এলো একবার, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম বিছানাটা গোছানো, বিছানার উপর ইস্ত্রি করা শার্ট প্যান্ট রাখা। কোনো রকমে ড্রেস আপ করে ব্যাগটা কাঁধে নিয়ে টানাপোড়েনের সংসারের একমাত্র বিলাসিতা ডাইনিং টেবিলটার দিকে ছুটে গেলাম। 9টায় অফিস। কোনো মতো সেটাকে টেনে টুনে 9:30 পর্যন্ত করা যেতে পারে, কিন্তু এর বেশি বোধ হয় অমার্জনীয় অপরাধ। এখান থেকে অফিসে পৌঁছতেই কমপক্ষে 8 ঘন্টা। 9:30 পেরিয়ে যাবে আজ। এই 3 মাসে আজই প্রথম লেট। যাই হোক, ডাইনিং টেবিলে চালের রুটি, ডিম ভাজি আর কিছু কলা রাখা। একটা চেয়ার কোনো রকমে টেনে নিয়ে বসলাম। রুটির এক টুকরো ছিঁড়ে তাতে ডিম ভাজির কিছু অংশ মিশিয়ে মুখে দিতে যাব এমন সময় অবনীর কথা মনে হলো। তাকে দেখছি না কেন? খাবার মুখে উঠল না। উঠে গিয়ে বেডরুম, বাথরুম, রান্নাঘরে খুঁজতে লাগলাম। কোথাও নেই অবনী। ঘরের দরজাও ভেতর থেকে লাগানো, তার মানে ঘরেই আছে। ব্যালকনির দিকে পা বাড়তেই দেখলাম অবনী আনমনে গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। বেশ উদাস তার দৃষ্টি। কোনো নির্দিষ্ট কিছুতে চোখ নেই তার। কাছে গিয়ে কাঁধে একটা হাত রাখলাম। অবনী হাতটা সরিয়ে দিল। অভিমান হলে মানুষ যেমন করে ঠিক তেমন করে। আবার হাত রাখলাম। অবনী আবার সরিয়ে দিল। আর ঠিক তখনই মনে পড়ল গত রাত্রে অবনীর সাথে বেশ একটা ঝগড়া হয়েছে আমার। মনের দাবি পরিণত হয়েছিল মনোমালিন্যে, কিন্তু সেটা নিয়ে কথা কিংবা আলোচনা করার মতো যথেষ্ট সময় হাতে নেই আমার। শুধু বললাম আসছি আমি। বাদ পড়ে গেল নিয়মিত একটা কাজ, কিন্তু এই সময়ে সেটার খুব একটা যৌক্তিকতাও নেই। কাঁধে ব্যাগটা উঠিয়ে বের হয়ে আসলাম ব্যালকনি থেকে। দরজার দিকে এগুতেই চোখে পড়লো নাস্তার টেবিলে। যেমন ছিল তেমনি আছে সব। একটু থমকে দাঁড়ালাম। টেবিলের কাছে গিয়ে রুটির টুকরো আর ডিম ভাজির মিশ্রণটা মুখে দিলাম। পানি দিয়ে সেটাকে কোনো মতে গিললাম। গলা দিয়ে হয়তো সেটা পাকস্থলীতে পৌঁছলো, কিন্তু মনে পৌঁছলো না। অপর কাঁধে হটপটটা রাখলাম। দুপুরে খাবার রেডি আছে। বাসে উঠলাম। আজ কেন জানি বাসে তেমন ভিড় নেই, অথচ নেই সময়ে অফিসমুখ মানুষের চাপে বাসে দাঁড়ানোর জায়গাও থাকে না। মাঝে মাঝে এমন হয়, মানুষের জীবনেও হয়। হন্তদন্ত হয়ে ছুটে চলা জীবনে কোনো এক সময় একটা অখণ্ড অবসর আসে। আমরা বুঝি না। চলতে চলতে হয়তো হঠাৎ ঘড়ির কাঁটাও কোনো এক সময় একটু থমকে দাঁড়ায়। আমরা বুঝি না। অবিরত ঝরতে ঝরতে ঝর্ণাও বোধহয় এক ফাঁকে একটু বিশ্রাম নেয়। আমরা দেখি না, কিংবা দেখেও দেখি না। আবার কখনো কখনো অক্লান্ত যা খুঁজি তা পেয়ে গেলেও বুঝতে পারি না, আবার খুঁজি। ঠিক তেমনি অসম্ভব ভিড়ময় বাসটাও আজ কোনো এক ফাঁকে সবার চোখেরই অনেকখানি ফাঁকা হয়েছে, আমরা কেউ জানি না। সিট পেয়ে গেলাম। বসে পড়লাম জানালার পাশে। দৃষ্টি হলো উদাস। ঠিক কি ভাবছি জানি না। শুধু নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট গন্তব্যের পানে ছুটে চলা মানুষ দেখছি। তাদের কারো কারো হতাশার ছাপ দেখছি চোখে মুখে, কারো কারো কপালে চিন্তার বলিরেখা, কারো বা চোখে মুখে নতুন কিছু করার প্রত্যয়। কিছু মানুষ ফুটপাতে, আবার কিছু মানুষ এয়ার কন্ডিশন গাড়িতে। কেউ ফুটপাতেই সুখী, আবার কেউ নরম গদিতেও দুঃখী। ভাবতে ভাবতে দেখতে দেখতে সময় হলো পার। পৌঁছে গেলাম গন্তব্যে। এক গাদা ফাইল এসে জমে আছে অফিসের টেবিলে। কোনোটা খবরের, কোনোটা সাহিত্যের, কোনোটা প্রতিবেদনের। লেগে গেলাম কাজে। সময় যাচ্ছে গড়িয়ে, এগিয়ে যাচ্ছে কাজ। হঠাৎ চোখ পড়লো হাত ঘড়িটার দিকে। কেন যেন মনে হলো ঘড়িটা থেমে আছে। পরক্ষণেই বুঝলাম দৃষ্টিভ্রম হয়েছে আমার। ঘড়ি চলছে আপন গতিতেই। আমার গেল জন্মদিনে
এই ঘড়িটা আর একটা ডায়েরি উপহার দিয়েছিল অবনী। আমার নাকি চেইন ঘড়ি পরলে ভালো লাগে। অবনীর কাছেই প্রথম শুনেছি আমি। এর আগে কোনো কালেও ঘড়ির প্রতি এতটুকু আগ্রহ ছিল না আমার। আর ডায়েরি আমার খুব প্রিয়, অবনী কথা জানতো। ডায়েরির চেয়ে প্রিয় বন্ধু আর হতে পারে না। কত দুঃখ, কত সুখ, কত স্বপ্ন আর কত স্মৃতি থাকে ডায়েরির পাতায়। অনেক অনেক দিন পরও নিজেকে পরিচয় করিয়ে দেয় পুরনো নিজের সাথে। প্রত্যেক অক্ষর যেন এক একটা জীবন হয়ে ওঠে। অতীতকে মনে করিয়ে দেয়, বর্তমান ধারণ করে, আমন্ত্রণ জানায় ভবিষ্যৎকে। সময় আর আবেগ বয়ে নিয়ে যায় যুগ থেকে যুগে, কাল থেকে কালে, প্রজন্ম থেকে প্রজন্মে। বেলা 2টা, দুপুরের খাবারের বিরতি। হটপট নিয়ে চলে গেলাম খাবার নিয়ে। ছোট মাছ ভাজি, মসুরের ডাল আর আলু ভর্তা দিয়েছে অবনী। প্রচন্ড খিদে লেগেছে, খাবার পাতে নিলাম। মনে পড়লো অবনীকে একটা ফোন করা দরকার। পকেটে হাত দিয়ে দেখলাম মোবাইল নেই। মনে পড়লো মোবাইলটা বাসায় ফেলে এসেছি। কলিগের কাছ থেকে মোবাইল নিয়ে কল করতে চাইলাম, কিন্তু কি মনে হলো আর নিলাম না। খাবার সমেত হটপটটা গুছিয়ে রাখলাম। ফিল্টার থেকে এক গ্লাস পানি খেয়ে লেগে গেলাম কাজে। মনে পড়ছে অবনীর সাথে কাল রাতের ঝগড়ার কথা। কাল বাসায় ফিরতে দেরি হয়েছিল বেশ। দরজা খুলেই অবনীর অগ্নিমূর্তি দেখতে পেলাম। তেতে আসলো আকস্মিক এক রূঢ় প্রশ্ন, এতক্ষণ কোথায় ছিলে? সরি, এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো, আড্ডা দিতে দেরি হয়ে গেল। রাখো তোমার সরি। অবনী যেন তেলে বেগুনে জ্বলে উঠল। অনর্গল বলতে লাগলো, বাড়িতে একটা মানুষ কত টাকা কি সেটা মাথায় আসে না? বন্ধুদের কথা তো ঠিকই মনে থাকে। কিভাবে আছি সারাটা দিন? বাসায় একা একটা মেয়ে মানুষ, কি খেলো, কি করছে, কোনো কিছু জানার প্রয়োজন নেই তোমার, তাই না? দেখো সরি, আর হবে না। আর কতবার বলবে এক কথা? কথা দিয়ে কথা রাখতে পারো একদিনও? কি চেয়েছি তোমার কাছে? দামি গাড়ি, বাড়ি, অঢেল টাকা? কি পারবে দিতে আমায়? চেয়েছি তো শুধু একটু সময়, সেটাও দিতে পারো না? মাথাটা আমিও ঠিক রাখতে পারিনি। জেতার নেশা পেয়ে বসেছিল আমাকে। কথার প্রত্যুত্তরে ছুঁড়ে মেরেছি কথার তীর। কথায় বেড়েছে কথা। কথোপকথনের জায়গা নিয়েছে যুদ্ধের সংলাপ। অনুরাগ পরিণত হয়েছে রাগে। কে কতটা জিতেছি কেউ জানি না। মাঝে মাঝে মানুষের এরকম হয়। প্রতিটি খেলায় জেতার নেশা আমাদের অনেক সময় শোচনীয়ভাবে হারিয়ে দেয়, আমরা বুঝতেও পারি না। কাজের মায়ের সাঙ্গ করে ক্ষুধার্ত পেটে যখন ঘরে ফিরলাম তখন রাত 8টা। দরজা নক করতেই দৌড়ে এসে খুলে দিল অবনী। খুব স্বাভাবিক ভঙ্গিতে কাঁধ থেকে ব্যাগ আর হটপটটা নিল, খুশি খুশি মুখ। আমি আবিষ্কার করলাম মনের ভিতর গভীর অভিমান লুকিয়ে মেকি হাসছে অবনী। কিছুই বললাম না, বেডরুমে চলে গেলাম। সারাদিনের ঘনমাক্ত কাপড় ছাড়তে লাগলাম। অমনি অবনী দৌড়ে এসে আমাকে মুখোমুখি করে প্রবল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, দুপুরে খাওনি তুমি? আমি কিছুই বললাম না। কেন খাওনি তুমি? সকালেও না খেয়ে গেছো, গলা দিয়ে খাবার নামেনি আমার। খুব খুশি হয়েছ তাই না? আমি আবারও নিশ্চুপ। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তোমার। খুব খুশি হয়েছ? বলতে বলতেই শার্টের কলার ধরে ডুকরে কেঁদে উঠল অবনী। আমি কোনো মতে ওর করতল ছুঁয়ে ওকে বললাম, এত ভালোবাসো কেন আমাকে? অবনী কিছুই বলল না, আরো জোরে আঁকড়ে ধরল আমাকে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে প্লেটে খাবার তুলতে উপক্রম হতেই অবনী বাধা দিল। মুখে কিছু বলল না। দেখলাম একটা প্লেটে ভাত, লাল শাক আর ছোট মাছ নেওয়া। ভাতের সাথে লাল শাকের সখ্যতা আর তাতে ছোট মাছ ভাজির আনুপাতিক মিশ্রণে তৈরি হলো এক লোকমা ভালোবাসা। অবনী নিজ হাতে আমায় মুখে পুরে দিল সেই অমৃত। গলা দিয়ে অনায়াসে খাবার নামলো আমার। ভরে গেল বিষাদী মনের প্রতিটি কোণা ভালোবাসায় ভালোবাসায়। অবনীর মুখের দিকে চোখ পড়ল, কেমন শুকিয়ে গেছে। ওকে মুখে তুলে দিলাম এক লোকমা। অবনী বাধা দিল না, পরম আনন্দে
দুজনের মন ভরছে ভালোবাসার প্রতিলোকমায়। খাওয়া শেষে নিজেকে এলিয়ে দিলাম বিছানায়। হাতের কাছে খালি গাটাকে ঢাকার মতো একটা গেঞ্জিও পাচ্ছিলাম না। আপনিকে ডাকতে লাগলাম, এই যে আমার বউ, শুনছেন? রান্নাঘরের দিকটা থেকে ভেসে আসলো, জি বলেন। একটা গেঞ্জি তো দাও। তার আর দরকার কি? বলতে বলতে অবনী চলে এলো রুমে। পাশে বসে হাতটা জড়িয়ে ধরলাম আমার। আমার কাঁধে মাথা রাখলো অবনী, বুকে রাখলো হাত, লোমশ বক্ষে আলতো করে বিলি কাটছে অবনী, যেন আমার শরীরের প্রতিটি রোমকূপের ভালোবাসা অবনীর চাই। কিছু একটা বলতে যাব, অমনি অবনী থামিয়ে দিয়ে কানে কানে ফিসফিস করে বলল, ভালো আছি, বিশ্বাস করো ভালো আছি। হঠাৎ ঘর অন্ধকার, লোডশেডিং। প্রকৃতিও বোঝে অন্ধকারটা খুব জরুরি এখন। গাঢ় হচ্ছে আমাদের নিঃশ্বাস, ক্রমেই গভীর ঘুমে ডুবছে পৃথিবী, আর আমরা এই পৃথিবীর বুকে এঁকে চলছি ভালোবাসার চিহ্ন। অবনী নামক অ্যালার্ম ঘড়িটা আমার হৃৎপিণ্ডে খোদাই করে দিচ্ছে একটা আরও নতুন নতুন গল্প ও উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।